সময়টা গোধূলির পূর্বলগ্ন। বিশাল আকাশ জুড়ে রাশি রাশি মেঘপুঞ্জ দল বেঁধে ভেসে বেড়াচ্ছে। উত্তপ্ত সূর্যের তেজটাও বেলা গড়ানোর সাথে সাথে ফিকে হয়ে পড়ছে। দেহে ছুঁয়ে যাচ্ছে ফিনফিনে শীতল হাওয়া। ঢাকার ব্যস্ততম রাস্তা পার করে গ্রামের মেঠো পথে দৌড়েছে বড়সড় মাইক্রোবাসটা। সবুজ মাঠের বুক চিরে ছুটে চলেছে নির্দিষ্ট গন্তব্যে। গাড়িতে অবস্থান করছে জাঙ্কুক সহ তার সকল পরিবার। গাড়ি ড্রাইভ করছে জাঙ্কুক নিজে, পাশে বসে আছে ইয়োনো, আর পেছনে পুরো পরিবার। লম্বা রাস্তায় যায়নি, সবাই গাড়ির সিটের সাথে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে আছে। আর অল্প কিছুক্ষণ বাকি, এরপরই তাদের পুরো পরিবার সেই গ্রামের ভিটেই পৌঁছে যাবে। সবার অবস্থা মোটামুটি ঠিক থাকলেও তে কাহিল। ইতিমধ্যে রাস্তায় 3বার বমি করেছে তে। ক্লান্ত পরিশ্রান্ত দেহটা এলিয়ে দিয়েছে নিজের বাবার কোলে। মিস্টার সুবিন সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, সাথে আশ্বাস দিচ্ছেন, এই তো আম্মা, আর একটু, আমরা প্রায় চলে এসেছি। কিন্তু তেল মন মানল না। বিগত 2 ঘন্টা ধরে তার বাবা একই কথা বলে যাচ্ছে, কিন্তু গন্তব্য তার চোখের সামনে ধরা দিচ্ছে না। শারীরিক অস্বস্তি বিরক্তি নিয়ে তে অধৈর্য হয়ে পড়ল। ঠোঁট ভেঙে কান্নার মতো মুখ বাঁকালো। হুট করে আবারও পেট মুচড়ে বমি চাপ বাড়লো। লাফিয়ে উঠে গাড়ির জানলা দিয়ে মাথা বের করে হুড় হুড় করে বমি করে দিল। মিসেস ইয়ঞ্জন কপাল চাপলেন। বিরক্ত ভঙ্গিতে নিচু স্বরে ধমক দিয়ে উঠলেন মেয়েকে, এত বড় হয়েছে অথচ গাড়িতে চলতে পারে না, এই মেয়েকে আমি বিয়ে দেবো কিভাবে? বলতে বলতেই পানির বোতল এগিয়ে দিলেন। মিসেস ইয়ঞ্জন আর সুবিন সাহেব নিজের মেয়েকে আগলে নিয়ে পানি খাওয়ালেন। জাঙ্কুক গাড়ি চালাতে চালাতে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। এক ঝলক তেল ক্লান্ত পরিশ্রান্ত মুখ দেখে গাড়ির গতি বাড়িয়ে দিল। অত্যন্ত দক্ষতার সাথে কাঁচা রাস্তা এক এক বাঁক পেরিয়ে অবশেষে গাড়িতে থামলো পুরনো আমলের এক দোতলা বাড়ির সামনে। গাড়ির আওয়াজ পেতেই বাড়ি থেকে বেরিয়ে এলেন এক মাঝবয়সী নারী, সাথে একজন পুরুষ মানুষ আছে। দেখে বোঝা যাচ্ছে ওরা দুজন স্বামী স্ত্রী। মিসেস ইয়ঞ্জন মেয়েকে নিয়ে সবার আগে গাড়ি থেকে নামলেন। সঙ্গে সঙ্গে ছুটে এলো রোজ। ঢুলতে ঢুলতে তাকে টেকে দেখে হতাশ করে বললেন, ও মা, কি তোমাদের তে না? কেমন লাগছে কেন? কি আর বলবো আপা, মেয়ে আমার গাড়িতে চলতে পারে না, পুরো রাস্তায় 4-5 বার বমি করেছে। ওকে ভেতরে নিয়ে গিয়ে শুয়ে দেবো। ঘর পরিষ্কার আছে তো? জি, বাড়ির সব ঘর তৈরি আছে। আপনাদের আসার কথা শুনে আমি বাড়িতে ঢুকে সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। আসেন আসেন, ভেতরে আসেন। ফটাফট জবাব দিয়ে মিসেস ইয়ঞ্জনের সাথে তেকে নিয়ে ভেতরে যেতে সাহায্য করলেন মিসেস রোজ। এরপর পুরুষ সদস্যরা বাড়ির সবাই ভেতরে প্রবেশ করলো। সব শেষে বাচ্চারা দল বেঁধে চৌকাঠে পা রাখে। পুরোনো আমলের বাড়িটায় দোতলা মিলে মোট 22টা ঘর আছে। আইম সাহেবের বাবা অনেক শখ করে বাড়িটা তৈরি করে গিয়েছিলেন, যাতে নাতি নাতনি আত্মীয় স্বজনরা আসলে থাকার জায়গার কমতি না হয়। কিন্তু হতভাগা মানুষটি নাতি নাতনিদের দেখে যেতে পারলেন না, আর না পারলেন আত্মীয় স্বজন ভর্তি বাড়ি দেখতে। তার আগেই তিনি এই দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। পুরো কথা ভাবতে ভাবতে পুরো বাড়িতে একটা চোখ বোলালো 3 ভাই। এরপর বাড়ির কর্তারা নিচে তলার ঘরগুলো নিজেদের জন্য বেছে নিলেন। বয়স হয়েছে তাদের, হাঁটু কোমরের সমস্যা। এই বয়সে সিঁড়ি বেয়ে ওঠা নামা বেশ কষ্টদায়ক। অপরদিকে সব বাচ্চারা সবাই বেছে নিয়েছে দোতলার ঘরগুলো। তেকে একটা ঘরে শুয়ে রেখে মিসেস ইয়ঞ্জন তের পাশের ঘরটা জাঙ্কুকের জন্য বেছে নিল। এরপর পর্যায়ক্রমভাবে জিমিন, আয়ু আর ইয়ানু নিজেদের জন্য সিলেক্ট করে নিল এক একটা করে ঘর। এরপর সবাই যে যার মতো ফ্রেশ হতে চলে গেল। জাঙ্কুক নিজের রুমে যেতে গিয়েও হঠাৎ করে পাজরা থামিয়ে দিল। পেছন ফিরে তাকালো, পুরো দোতলার বাড়িটাই পুরোটাই খালি। হুট করে দরজা খুলে ভেতরে ঢুকে লাগেজটা ধাক্কা দিয়ে তারপর হাঁটা দিল পাশের ঘরটার দিকে, যে ঘরে বর্তমানে রয়েছে তে। শেষবার তেকে খুব অসুস্থ অবস্থায় দেখেছিল জাঙ্কুক। এখন কাছে না দেখতে পেয়ে শান্তি পাচ্ছে না। ঘরে ঢুকে আস্তে করে দরজাটা চাপিয়ে দিল। ইতিমধ্যে সন্ধ্যে পেরিয়েছে, চারিদিকে আবছা অন্ধকার নামতে শুরু করেছে। গ্রামে হয়তো রাতটা খুব তাড়াতাড়ি নামে, এই যেমন একটু আগেও সব পরিষ্কার ছিল, অথচ চোখের পলকে পুরোটাই ঘর অন্ধকারে ছেয়ে গেছে। এই সব অন্ধকার বুক চিরে সামনে এগিয়ে গেল জাঙ্কুক। ঘরে আলোটা জ্বালানোর প্রয়োজন বোধ করলো না। গুটি গুটি পায়ে সোজা বিছানার কাছে এসে থামলো। গভীর ঘুমে আচ্ছন্নতে চোখে মুখে লেপটে আছে এক আকাশ সমান ক্লান্তি। এতে জাঙ্কুকের দেহে বেশ শক্তি ফুরিয়ে এলো।
সোজাদের পাশে গিয়ে শুয়ে পড়লো। মমতা দেখে বুকে টেনে নিল। তীর গভীর ঘুমে ব্যাঘাত ঘটলো। এবার পিট পিট করে চোখ মেলে তাকালো। আচ্ছা অন্ধকারে জাঙ্কুকে সুদর্শন মুখটা স্পষ্ট জ্বলে উঠল। তীর অবুদের মতো কয়েক পলক তাকিয়ে রইল। তারপর দুই হাতে জাঙ্কুকে জড়িয়ে ধরে বুকে মুখ কুচল। অর্থাৎ মেয়েটা এখনো ঘুমের ঘোরেই আছে। ভাবতেই মিটি মিটি হাসলো জাঙ্কু। ওকে জ্বালানোর উদ্দেশ্যে তীর গলায় মুখ গুজে দিল। আচমকা গলায় খোঁচা খোঁচা দাঁড়িয়ে ঘষা পেয়ে চমকে উঠল মেয়েটা। এই পর্যায়ে মস্তিষ্ক সজাগ হলো। আতঙ্কিত কণ্ঠে পড়ে, আপনি এই সময় এখানে? জাঙ্কুক ছাড়লো না দেখে, বরং চিকন দেহটা টেনে আরো একটু নিচের সাথে মিশিয়ে নিল। গলায় মুখ গুজে রেখে আওড়ালো, আমি তো ক্লান্ত জান, আই নিড এনার্জি। তাতে আমি কি করব? ঘরে গিয়ে রেস্ট করুন। আমার এনার্জির গোডাউন তো তুই। একটু রেস্ট নিয়ে যান, একটু এনার্জি দে না যান। কিভাবে? এই চোখে মুখে প্রশ্ন, সাথে চোখে ভয়টাও লেগে রয়েছে। এইটা তাদের নিজের বাড়ি হলো, এখানে সচরাচর আসা হয় না। নতুন জায়গায় নতুন মানুষও আছে, কেউ দেখে ফেলে খুব একটা বিশ্রী কাণ্ড ঘটে যাবে। এই চিন্তিত কণ্ঠ শুনে গলা থেকে মুখ তুলল জাঙ্কুক। ভ্রু নাচিয়ে বলে, এত ভয় কেন? এটা নতুন জায়গা, কেউ এসে পড়বে। কেউ আসবে না। এই মুহূর্তে সবাই যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে। নিচে ডাকলেও রাত 8টায় খাওয়ার জন্য ডাকবে। এখন সবই সন্ধ্যে 6:30। হাতে এখনো 1.5 ঘন্টা সময় আছে। তবে আমার জন্য 10 মিনিটই এনাফ। তের মনে সংশয় কিছুটা কমলো, কিন্তু পুরোপুরি গেল না। ঘরের দরজা শুধু চাপিয়ে রাখা, লক করা নয়। চাপানো দরজা থেকে তাকিয়ে কিছু বলতে বলতে থেমে যায়। তারপর থেমে থেমে গলায় বলে, দরজা ওটা বন্ধ করলে ভালো হয় না? তাহলে অ্যাডাল্ট রাত করতে ইচ্ছে করবে। তুই কি রাজি এতে? দুই হাতে মুখ ঢাকলো। এতদিন তাও একটা অন্যরকম ছিল, কিন্তু বিয়ে হওয়ার পর থেকে লোকটা কিরকম লাগাম ছাড়া হয়ে গেছে। যখন তখন বেফাস কথা বলে ফেলে, যেটা থেকে বারবার লজ্জায় ফেলে দেয়। তাই কয়েক সেকেন্ড মুখ ঢেকে রাখার পর হাতে সরল, ফুস করে নিঃশ্বাস ছেড়ে পড়ে। কি চান তবে? বললাম তো এনার্জি চাই। আমি কি ধরে রেখেছি নাকি আপনাকে, নাকি বারণ করেছি? বারণ করলেও শুনবো নাকি? এই বলে তের কপালে কারো চুম্বনে কে দিল। তে ফোলা ফোলা দুই গালে গভীর ভাবে ঠোঁটে ছাপ বসিয়ে দিল। তে আবেশে চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক তে বন্ধ চোখের পাতে আলতো করে চুমু খায়। তে কাঁপতে থাকা পাতলা ঠোঁটে আস্তে আস্তে ঠোঁট ছোঁয়ালো। এরপর ওষ্ঠের চুম্বন গাঢ় হলো। শক্ত করে ঠোঁট চেপে ধরে শব্দ করে চুমু খেল। এরপর তৃপ্তির স্বরে বলে, ঠোঁট তো নয়, যেন পুরো মধুর খনি, একেবারে মিষ্টি। শরীরের তো অর্ধেক এনার্জি এখান থেকে পেয়ে গেলাম। লজ্জায় মুখ ঘুরিয়ে নিল, ঠোঁট কামড়ে ধরে হাসলো। জাঙ্কুক তীর উপর থেকে সরে গেল, সোজা হয়ে শুয়ে 2 হাত জড়িয়ে ডাকলো, বুকে আই তো যান, ভিতরটা কেমন খালি খালি লাগছে। প্রত্যুত্তরে কিছু বলল না, চুপচাপ আধ মেয়ের মতো এগিয়ে গেল। জাঙ্কুকের সুঠাম দেহের উপর নিজের ছোট কাঠো দেহটা ছেড়ে দিল। বিড়াল ছানার মতো গুটিয়ে রইল বুকে। জাঙ্কুক 2 হাতে আটকে দিল দেখি, মাথা চুলে হাত ডুবিয়ে দিয়ে প্রশ্ন করে, এখনো খারাপ লাগছে? নানি বাবা মাথা নাড়ল, মিন মিন সরে জবাব দেয়, খারাপ লাগছিল, এখন আপনি কাছে আছেন না, এখন ভালো লাগছে। তাহলে বলছিস আমি তোর ভালো থাকার কারণ? যেন আরেকটু ঘনিষ্ঠ হলো। জাঙ্কুকের উন্মুক্ত বুকে আঁকি বুকে কাটতে কাটতে বলে, শুধু ভালো থাকার কারণ হবে কেন? আপনি আমার বেঁচে থাকার কারণ, আমার সুখী চারিকাঠি। তীর উত্তরে জাঙ্কুক খুশি হয়ে গেল। 2 হাতে শক্ত করে চাপতে ধরলো দেখে, যেন বুকে পাঁজর ভেদ করে ঢুকিয়ে নেবে। কণ্ঠস্বর আধা রাতের চেয়েও গভীর, আই লাভ ইউ জান। 2 কপতি যখন একে অপরের সাথে প্রেম বিলাসে ব্যস্ত, ঠিক এমন সময় তীর ঘরে দরজা ঠেলে ঢুকে পড়লো ইউনু। ঢুকতে ঢুকতে বলে, কে জেনিকে একটু ফোন করতো। বলতে বলতেই সামনে তাকাতেই থ মেরে গেল ছেলেটা। সামনের দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে পিছন ঘুরে দাঁড়ালো। তীর হকচকিয়ে উঠে বসে পড়ে। লজ্জায় কান দুটো গরম হয়ে যাচ্ছে মেয়েটার। জাঙ্কুক অতিরিক্ত বিরক্তি নিয়ে উঠে বসলো। ঠাস করে সুইচ টিপে ঘরের আলোটা জ্বালালো। হলদিতে লাইটের আলোতে জাঙ্কুকের সুঠাম দেহে এবার স্পষ্ট
তীর দৃষ্টিগোচর হলো। জাঙ্কুক বিছানা থেকে নামতে নামতে ঝটপট টি শার্ট গায়ে জড়িয়ে নেয়। এরপর দুই হাতে চুল ঠিক করতে করতে বলে, মানে তোরা ভাই বোন সব কটা মিলে কসম খেয়ে রেখেছিস তাই না? আমার শান্তিতে একটু রোম্যান্স করতেও দিবি না। তোদের জ্বালায় আমার ফাঁকা মাঠে অথবা জঙ্গলে গিয়ে বাসর করতে হবে, না হলে আমার ভবিষ্যৎ অন্ধকার। ইউনো এই পর্যায়ে ঘুরে দাঁড়ালো, নিজেকে নির্দোষ প্রমাণ করতে নিজের পক্ষে যুক্তি দাঁড় করালো। আমি আবার কখন ব্যাঘ্র দিলাম তোমাদের? আমি তো শুধু তেকে বলতে এসেছিলাম যে জেনিকে একটু ফোন দিতে। কেন, তোর ফোন নষ্ট নাকি? জেনির নাম্বার তোর কাছে নেই? কোনটা? ফোনটাও ঠিক আছে, নাম্বারও আছে, কিন্তু জেনি আমাকে ব্লক করে রেখেছে। বলতে বলতে ইউনো চোখে মুখে চিন্তার রেস ছড়িয়ে পড়ে। বিড়বিড় কণ্ঠে আওড়ায়, না জানি ওখানে কি হচ্ছে। আমি নেই, এই সুযোগে যদি ওই ব্যাগটা আমাকে আমার জেনিটাকে পুড়িয়ে ফেলে। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠলো ইউনি। তাদের কথোপকথন এক পর্যায়ে ঘরে দরজা ঠেলে ঢুকলো আরো একজন। খোলা দরজার দিকে তাকিয়ে আচমকা জাঙ্কুকের শান্ত মেজাজ ভেঙে গেল। আগুন লাল চোখে তাকালো আগত ব্যক্তিটির দিকে, চোখ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে যেন। অপরদিকে তীর অন্তরাতে কেঁপে উঠলো, মনের মধ্যে ভয়ে দানা বাঁধলো। এবার কিছু একটা হবে, পাক্কা কিছু একটা হবে।